দর্শক যারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে জানাই স্বাধীন বাংলা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও ভালো সাথে আছেন। এই স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতা ব্রত নিয়ে সৃষ্টি হয়েছে স্বাধীনতার কথা বলার জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকলের কথা তুলে ধরতে বদ্ধপরিকর স্বাধীন বাংলা নিউজ। আজকে কেন অনুষ্ঠান স্বাগতম, কেন কেন হচ্ছে এসব, কি হচ্ছে, কেন 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 আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ স্বাধীন বাংলা নিউজ স্মরণ করছে যারা সোনার বাংলা গড়তে 1971 সালে হাসিমুখে যারা জীবন দিয়েছে তাদের স্মরণ করার পাশাপাশি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতা ব্রত নিয়েই তৈরি হয়েছে এই স্বাধীন বাংলা নিউজ নামে একটি টিভি চ্যানেল। স্বাধীন বাংলা নিউজ ধিক্কার জানায় তাদের যারা উচ্চশিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে ভিখারিতে পরিণত করতে যারা ব্যস্ত হয়ে পড়েছে। ছেঁড়া লুঙ্গি ও ছেঁড়া জামা পরে ক্ষুধার্ত পেট নিয়ে অশিক্ষিত মূর্খ ও অল্প শিক্ষিত মানুষ জীবনে ঝুঁকি নিয়ে বাংলার স্বাধীনতার পতাকা উড়ালো। আর দেশের স্বাধীন হওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার পতাকা তলে থেকে শিক্ষিত সরকারি আমলা ও কিছু নেতারা কানাডা বেগমপাড়ায় বাড়ি, আমেরিকায় বাড়ি, বাংলার বুকে বিভিন্ন জায়গায় বাড়ি ও নাইট স্টে করার জন্য সুন্দরী নারী যাদের চরিত্র এরা কারা? এখন আপনার কাছে প্রশ্ন, বাংলার বুকে সংকটের সময় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্য ও ওষুধের দাম প্রতি বছরে বাড়ছে, বাজেট নামক রক্তচোষা এরা কারা? আমার প্রশ্ন আসলে এরা কারা? এরা কারা এই প্রশ্ন আমাকে করেছেন। আসলে যেহেতু আপনি স্বাধীন বাংলা আপনি তো সরাসরি স্বীকারই করলেন যে আপনি স্বাধীন হতে পেরেছেন। আসলে আমরা যারা এই দেশের জনগণ আছি এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের কথা বললেন আপনি, সেই মুক্তিযুদ্ধ হয়েছে এটা ঠিক সঠিক, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে এটাও সঠিক, 2 লক্ষ মা বোন যোগ দিয়েছে এটাও সঠিক। কিন্তু আসলে বাংলার জনগণের বাংলার মানুষ স্বাধীন হতে পেরেছে এই কথাটি আসলে সঠিক না। আজকে পার্লামেন্টে আপনি যে কথা বলে বলছেন সরকার একটি অদৃশ্য শক্তি। বাংলাদেশে আমি কোনো রাজনৈতিক দল দেখি না যারা আজকে বাংলাদেশে আপনারা পরিচালনা করবে রাজনৈতিকভাবে খারাপভাবে যে পরিচালনা করবে সেই ব্যক্তি আমি দেখি। আজকে যা দেখছি সেটি হচ্ছে বাংলাদেশ পরিচালনা হচ্ছে এবং একটি অদৃশ্য শক্তির বলে পরিচালনা হচ্ছে। এবং অদৃশ্য শক্তির বলে যদি দেশ পরিচালনা হয় তো অদৃশ্য বাজেট তো আসবে। এখানে আমি আপনি যারা খেটে খাওয়া মানুষ আছি তাদের চিন্তা ভাবনা এখানে থাকবে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের লাকেজ কেটে কষ্ট অর্জিত যে পণ্যগুলো চুরি করে এরা কারা? প্রশ্ন। এরা সম্ভবত হয়তো আপনার ভাই অথবা আমার ভাই, আর শিক্ষিত সমাজের বিশেষ কিছু ব্যক্তিগণ, এটি তাদের আসলে গণতান্ত্রিক অধিকার। যে কথাটি আপনি আগে বলেছেন আর কি, সেই ধারাবাহিকতায় ওনারা বজায় রেখেছে। কেননা বঙ্গবন্ধু নিজেই কিন্তু বলে গেছেন যে পূর্ব পাকিস্তান সব লুটে নিয়ে গেছে কিন্তু ওনারা আমার এখানে রেখে গেছে। সেই ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখতেন তাহলে মনে করেন ওদেরই হয়তো ভাই বেড়াতে। বিমানবন্দরে যে সমস্ত স্বর্ণ ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র জব্দ হয় সেগুলো কোথায় যায় এবং কারা এগুলো আত্মসাৎ করে? তারা কারা? কোটি কোটি টাকা যাদের বাড়ি ও ব্যাংক থেকে সরকারি কোষাগারে জমা হয়, জজমে নাটকে সেগুলো কার পকেটে যায়? জনগণের পকেট খালি করার পদ্ধতি ফন্দি করা কারীরা কারা? প্রশ্ন। তারা কারা? আসলে আমাদের প্রথমে একটি কথা কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই, দেশটাই তো আসলে অদৃশ্য শক্তি বলে চলছে। এটি হচ্ছে সবচেয়ে বড় একটি আপনার জজ মিয়া নাটক। সেই নাটকের যারা অভিনেতা আজকে তারা পার্লামেন্টে আছে এবং তাদের নাম কিন্তু সকল সময় আত্মপ্রকাশ হচ্ছে। আপনি এবং আমি এবং দেশের সাধারণ জনগণ, বিশেষ করে নাগরিক সমাজ থেকে শুরু করে সকলে কিন্তু তাদের চেনে। আর বিশেষ করে একটি বিষয়
এটি না বললেই নয়। বাংলাদেশের পার্লামেন্টে যেহেতু আপনার বিশেষ করে শিল্পের মালিকরা আর কি বর্তমান দখল করে আছে, সেই জায়গায় এই প্রসেসগুলি আসলে আসবে। যারা দুর্নীতি করে সম্পদ অঢল অঢল সম্পদ যারা মালিক হয়েছে, তাদের সম্পদগুলো সরকার জব্দ করে উন্নয়নের কাজে লাগাচ্ছে না কেন? স্বাধীন দেশের পতাকা তলে সাধারণ জনগণ শুধু কষ্ট করবে আর এসি রুমে বসে তারা ফায়দা লুটবে, সেই শিক্ষিত আমলারা কেন? প্রশ্ন। আসলে কেন প্রশ্নের উত্তর বিশেষ করে আমার মনে হয় যেটি আপনার কাছে আছে, কিন্তু সেই প্রশ্নটি আমাকে করেছেন যখন তখন বলতে হবে। আপনি সকালে ঘুমের থেকে উঠে যখন টিভি খুলবেন তখন বলবেন টক শোতে কিন্তু অনেকেই বসে গেছে। সেই টক শোর মাধ্যম দিয়ে কিন্তু সকল সময় কিন্তু আত্মপ্রকাশ হয় আসলে দুর্নীতি বাচ্চা কারা। এরা বিশেষ করে সরকারে যারা রয়েছে আপনি কিন্তু সাধারণ কৃষককে পাবেন না, একজন কুলিকে পাবেন না, একজন শ্রমিককে কিন্তু পাবেন তাদের। এইটি কর্তব্য হচ্ছে সরকারের। আমার উপদেশ দেওয়ার এখানে কিছু নেই। সরকারি যে সমস্ত উন্নয়ন নামে রাস্তাঘাট নির্মিত হয় সেগুলো বছর না যেতে ভেঙে চলে যায় কেন? কার টাকায় এরা এসব করে? জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। অথচ যে সমস্ত টেন্ডারবাজরা তাদের বাড়ি ঘুষের টাকায় যে নির্মাণ করে, তাদের বাড়িতে তো ফাটল ধরে না। কেন ধরে না? তারা কারা? বস্তুটি আসলে বাংলাদেশের যারা আজকে প্রজাতন্ত্রের আছে, বিশেষ করে আমি যাদের মাধ্যম দিয়ে আর কি সকল টেন্ডারগুলো হয়, তারা সঠিকভাবে যদি মনে করতো যে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং এদেশের জনগণ ওনাদের ট্যাক্স দিয়ে টিকিয়ে রেখেছেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, এটি কিন্তু আসলে আর সেই কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। কেননা আমরা দেশের সাধারণ জনগণ যেমন 18 কোটি মানুষ আজকে এদের কাছে, আর এই কারণে এদের মধ্যে থেকে আমরা সৃষ্টি হচ্ছে, এদের মধ্যে থেকে ঠিকাদার বা সাধারণ ঠিকাদার রয়েছেন। কিন্তু আপনি যেটাই বলেন, আমি সকল কিছু সর্বশেষে একটি কথাই বলবো যে এখানে দলীয় হাত ছাড়া এবং প্রভাবশালী মহলের হাত ছাড়া তাদের এই কালো টাকার মালিক হওয়া সম্ভব। বিভিন্ন পণ্য ভেজাল, খাদ্য ভেজাল মেশায় কারা? তারা কারা? আরামে কেন তারা? সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না? আপনি একজন গার্মেন্টস ফেডারেশন নেতা হিসাবে আপনার অভিমত কি? আসলে ভেজালটা তো ওনাদের মাঝে না, ভেজালটা হচ্ছে যারা আজকে এই জিনিসগুলো দেখভাল করবে এবং যারা দায়িত্বে আছে আর কি। আপনি ওনাদেরকে যদি প্রশ্ন করেন, আপনাকে সরাসরি একটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে ভাই আমাদের জনগণ। কিন্তু ওনাদের কাছ থেকে টাকা খেতে এবং ওনাদের কাছ থেকে ঘুষ নিতে তাদের কিন্তু জনগণের প্রয়োজন পড়ে না। আর তাদের সন্তানরা বিদেশে উচ্চশিক্ষিত হয়ে বাংলাদেশে শোষণ করছে কেন? বিদেশে দেখে বাংলাদেশে উন্নয়ন করছে, উপদেষ্টারা উপদেশ দিচ্ছেন সরকারকে, কিন্তু শিক্ষা বিষয়ে এত বই বিদেশে একটি বাচ্চার পিঠে ব্যাগে থাকে না। তাহলে আমাদের বাংলাদেশের শিশুদের পিঠে এতগুলো বই কেন? আর তার বইয়ের চাপে পড়ে যাচ্ছে বা পড়ে যায়, এরকম দৃশ্য সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। দেখুন, এই প্রশ্নটি আপনি যেটি করেছেন আসলে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। যেহেতু আমরা বলে থাকি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যেমন এক সময় আপনিও লেখাপড়া করেছেন, আমিও লেখাপড়া করেছি, কিন্তু হয়তো অতটুকু লেখাপড়া করতে পারিনি। যেমন যদি আমার কথাই বলি, ক্লাস 5-এ আমি পরীক্ষা দিয়ে এরপরে আর আমার স্কুলে যাওয়া হয়নি। তবু বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে এবং বিশেষ করে শ্রমিক সংগঠনের যেহেতু নেতৃত্ব দিই। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষা নিয়ে বাংলাদেশে বাণিজ্য কেন? আজকে যেহেতু বাংলাদেশের সকল কিছুই আপনার বাণিজ্যিকভাবে এটি চলছে, আপনি যদি ধরেন আর কি, যেমন ধরেন আপনার 80 দশক এবং 90-এর পূর্বের যে সময়গুলো ছিল, সেই সময় কিন্তু আপনার একটি জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে সেখান থেকে যারা পার্লামেন্টে যেত তারা কিন্তু আসলে মূলত
জনগণের খাদেম হিসেবে তারা দেখবে। বাংলার বুকে চোর বাটপাড়া যদি সেলিব্রিটি হয় আর তাদের নিয়ে মসজিদ, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন করা হয় কেন? সুদখোর যদি মসজিদের সভাপতি হয়, অত্যাচারী ও জুলুমবাজ ইউপি সদস্য ও চেয়ারম্যান জনপ্রতিনিধি এর আসনে কেন? তো আমাদের দিনের নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অনেক পূর্বে কিন্তু এই কথাগুলো আজকে আমাদের ধরে নিতে হবে যে এটিরই আসলে প্রতিফলন হচ্ছে এবং আমরা এই দেশের জনগণ সেটি দেখে দেখে যাচ্ছি। সেটিরই প্রতিফলন আসলে আমরা লক্ষ্য করছি আর কি। এটি নিয়ে আসলে ভাববার মতো কিছু নেই। আজকে যারা দেশ পরিচালনা করছে তাদের দায়িত্ব, তারা সঠিকভাবে যদি সঠিক লক্ষ্যে চায় তাহলে অবশ্যই যেমনটা আমি শুরুই বলেছিলাম যে 90 দশকে এবং 80 দশকে যারা জনগণের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তাদের মাঝে কিন্তু শিক্ষিত এবং অশিক্ষিত এটি কিন্তু আসলে ওই সময় বিবেচনা হয়নি। ওই সময় বিবেচনা হয়েছে যে না, এই ব্যক্তিটি আসলে আমাদের এলাকার উন্নয়ন করতে পারবে এবং আমাদের একজন ব্যক্তি ভালো মানুষ, সেই হিসাবে কিন্তু তখন তারা পার্লামেন্টে গিয়েছেন। আর গিয়েছেন বলে তখনকার সময়ে ঘুষ তারা খেত না যে তা না, দেখা যেত সচিব পর্যায়ে সরকারি কিছু অফিসার আমলা তারা ঘুষ খেত। কিন্তু আজকে যেটি আমরা দেখছি আর কি, আজকে হচ্ছে আপনি শিক্ষিত, আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছেন, আপনি ঘুষ খাবেন, আপনার ছেলে খাবে, আপনার স্ত্রী খাবে। আর সেই কারণে এদের মাধ্যম দিয়ে আজকে বেগম পাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমার দেশের সম্পদগুলো আসলে আহরণ করছে। মোবাইলের মিনিট ও ইন্টারনেট আমার টাকায় আপনার টাকায় কেনা, কিন্তু সে টাকা তারা আত্মসাৎ করছে কেন? সম্পূর্ণ আসলে আজকে যারা ওনাদের কাছ থেকে ট্যাক্স নেয়, যারা সরকার থাকেন সরকারের পরিচালনা হয়, যারা আসলে সরকারের থেকে আসলে আজকে পরিচালনা করেন, ট্যাক্সটি নেবার দায়িত্ব তাদের এবং এই বিষয়গুলো দেখার দায়িত্ব তাদের। আমরা এই দেশের জনগণ আমরা মোবাইল পেয়েছি, জননেত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে আসলে মোবাইল দিয়েছেন। উনি আমাদেরকে মোবাইল দিয়েছেন এবং সেই সাথে আমাদের লুটেনোর একটি ব্যবস্থা করে দিয়েছেন, আমি যেটি মনে করি। মোবাইলের মিনিট ও বিভিন্ন প্যাকেজ মেয়াদ শেষ হলে আবার তারা ফেরত নেয়। যাই হোক, ওই প্রসঙ্গে আমরা শুনেছি বাংলা যদি স্বাধীন হয় তাহলে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না কেন? আর ধর্মের নামে অধর্ম আওয়ামী লীগের নেতা বিভিন্ন নেতারা তারা তাদের সহযোগিতায় মাদ্রাসা ও ধর্ম ব্যবসায় সেই প্রতিষ্ঠানের ছাত্রী বলেছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর রহমান ঘোড়ার দিন। আওয়ামী লীগেরই ছত্রছায়া এবং আওয়ামী লীগের নেতারা কিছু মাদ্রাসা তৈরি করেছে। সেই মাদ্রাসায় পড়েই ছাত্ররা বলছে, সেই মাদ্রাসার ছাত্ররা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি ধর্মীয় কিন্তু জাতির পিতা কিন্তু ইব্রাহিম। আর আপনি আমেরিকা যান, আব্রাহাম লিঙ্কন সেখানকার জাতির পিতা। তাহলে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অবমাননা করছেন, এটা কি আওয়ামী লীগ নেতার কে ছত্রছায়া অবমাননা করছেন কিনা? এই বিষয়ে আপনার অভিমত জানতে চাই। সকল সময় আসলে রাজনীতি আর ধর্মকে একত্রিত করিনি এবং সেটি আমি সবসময় আর কি আলাদা রেখেছি। সেই দিক থেকে যদি আসলে লক্ষ্য করে ধর্মীয় দিক আমাদের যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মীয় দিকটাকে প্রাধান্য দিতে হবে এবং সেই সাথে যে বাংলাদেশের যে রাজনৈতিক যে আসলে গঠনতন্ত্র এবং যে সংবিধান যেটি আসলে উপরে ভিত্তি করে আমরা এদেশে রাজনীতি করি, সেই রাজনীতিগুলো আসলে সংস্কার করা প্রয়োজন আছে। এখানে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, আর যেই দলই বলেন না, যদি আমার গঠনতন্ত্র যদি আমাকে সেটি শেখানো না হয় তাহলে এই ধরনের বিভ্রান্তিকর আলোচনা আসলে আসবে এবং এটি প্রয়োগ হবে। এই সমস্ত নেতারা কি ছদ্মবেশী না, যারা আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে এবং বিভিন্ন কলকারখানায় চাঁদাবাজি করছে, জনগণের সম্পদ লুট করছে? এরা কারা? এরা কি আমাদের বাংলাদেশের কি ভাবমূর্তি নষ্ট করছে না? শুধু বাংলাদেশের ভাবমূর্তি না, আর আপনি যে কথাটি বললেন আর কি, এরা আসলে আজকে সরকারের ছত্রছায়া এবং সরকারের যে মান সম্মান এগুলো যে নষ্ট করছে, আসলে এটা নষ্ট নয়। এটি সরকারের যারা রয়েছে আর কি স্বচ্ছভাবে দল পরিচালনা না করলে যেটি হয়, হয়তো সরকারের এটি ইচ্ছাও থাকতে পারে
যে এদের মধ্য থেকে এক সময় এরা আজকে আজকে লুটে লুটে আপনার ধনবান হবে, এরপরে এরাই এক সময় পার্লামেন্টে যাবে, তখন সরকারের কাজে লাগবে। আজকে তো আমরা হলমার্কের এখানে অনুষ্ঠানটা করছি কেন, কিন্তু এই হলমার্কের মেশিন কিছু আওয়ামী লীগের নেতা যাদের নামে নিউজ হয়েছে এবং দেখে ইতিমধ্যে মামলা হয়েছে, চুরি করে গাড়ি কিনে সেই গাড়ি আবার হলমার্কের মধ্যে রাখছে। এটিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এটি আসলে একটি মহান দৃষ্টি। আপনি যেটি বলেন আর কি, জাতিকে আপনি যে প্রথম প্রশ্নটি করেছিলেন যে আপনি আসলে স্বাধীন হয়েছেন, আমরা তো আসলে স্বাধীন হতে পারিনি, আর স্বাধীন হতে পারিনি বলে আজকে আমাদের এই দুর্গতি এবং দুর্দশা, এবং এটি আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং স্বাধীন বাংলা নিউজ কেন এই অনুষ্ঠানটি করছি, এবং আপনারা চোখ রাখবেন। আমাদের সাথে যোগাযোগ করতে 017128948005 নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ইমেল করতে পারেন info@sbtv24@gmail.com। আর বিদ্যুৎ আহমেদ নামে আমার একটা পেজ আছে, ওই পেজেও পেয়ে যেতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টে মতামত জানাবেন। আমি দেশ ও দেশের সকল মানুষের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সত্য ঘটনাগুলি আসলে তুলে ধরি। স্বাধীন বাংলার দেশের প্রেক্ষাপট ভূমি বক্তব্য ও ফুলে শ্রদ্ধা নিবেদন জানায়, কিন্তু সেই স্বাধীনতার ফল ভক্তি জনগণ কখনো পায়? স্বাধীন বাংলা নিউজের পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। কেন অনুষ্ঠান নিয়ে আবার কোনো না কোনো তৃণমূল পর্যায়ের মানুষের কাছ থেকে তার চিন্তা, তার কথা, তার বুদ্ধি তুলে ধরে। শিক্ষিত সমাজ যদি আমাদের দেশের সম্পদ যদি বিদেশে পাচার করে, অশিক্ষিত অল্প শিক্ষিত সমাজ যদি আমাদের দেশটাকে স্বাধীন করে, তাহলে অল্প শিক্ষিত থাকবে না। কেন তাদের মধ্যে দেশপ্রেম থাকবে না? সেটি প্রশ্ন। কেন তুলে ধরবে না? কেন কেন কেন? ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকুন আপনারা, ভালো থাকুন বাংলাদেশ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।